গিয়ান-বারে সিনড্রোম বা জিবিএস ইতিমধ্যেই আতঙ্ক ছড়াচ্ছে সারা দেশে। ইতিমধ্যেই বাংলায় এই রোগে মৃত্যু হয়েছে ৩ জনের এবং মহারাষ্ট্রে ১ শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত। তাই কি এই রোগ, কি তার উপসর্গ এবং কি তার নিরাময়, আসুন জেনে নিই আজ কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর রনিত চৌধুরীর কাছ থেকে। অনেক ধন্যবাদ ডক্টর চৌধুরী আমাদের সময় দেওয়ার জন্য। আজকে জিবি সিনড্রোম নিয়ে আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করব। আমাদের প্রথম প্রশ্ন, কি এই জিবি সিনড্রোম, কোথা থেকে এর উৎপত্তি এবং এই রোগের কারণে কি হয় ঠিক মানব শরীরে? অ্যাকচুয়ালি জিবি সিনড্রোম যেটা আমাদের ডাক্তারি ভাষায় যেটাকে আমরা বলি গুলিয়ান-বারে সিনড্রোম বা আমরা যেটা বলি এআইডিপি, অ্যাকিউট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরো র্যাডিকুলোপ্যাথি। তো এটা হলো একটা অটোইমিউন রোগ। অটোইমিউন রোগটা কি না, আমাদের শরীরে অনেক রকম ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হয়। তো সেই সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়ার এগেনস্টে আমাদের শরীরের যে রক্তকণিকা আছে তারা অনেক রকমের অ্যান্টিবডি তৈরি করে এবং কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কিছু বেয়াক্কেলে অ্যান্টিবডি তৈরি হয়, যারা কি করে না আমাদের শরীরের যে নার্ভ আছে সেই নার্ভের ওপরে একটা, নার্ভগুলো যদি আমরা কপার ওয়্যার ভাবি, কপার ওয়্যারের আউটার পোর্শনে যেমন একটা লেয়ার থাকে তেমনি নার্ভেরও আউটার পোর্শনে একটা মায়োলিন সিথ বলে জিনিসের লেয়ার থাকে। এই সমস্ত বেয়াক্কেলে অ্যান্টিবডিগুলো কি করে ওই মায়োলিন সিথগুলোকে গিয়ে অ্যাটাক করে, যার জন্য কি হয় আমাদের নানান রকমের সমস্যা দেখা যায়। কীরকম সমস্যা দেখা যায় না, এই সমস্ত নার্ভগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই সমস্ত নার্ভগুলো যে যে পোর্শনগুলোতে বডিতে সাপ্লাই করছে, যেমন আমাদের হাতের মাসল, পায়ের মাসল, মুখের মাসল বা আমাদের শ্বাস প্রশ্বাসের সময় যে মাসলগুলো ইউজ করি আমরা, সেই সমস্ত মাসলগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এটাই হচ্ছে জিবি সিনড্রোম বেসিক্যালি। শোনা যাচ্ছে যে এটি পুরনো রোগ, এটা নিয়ে খুব একটা ভয়ের কারণ নেই, কিন্তু ইতিমধ্যেই কলকাতায় ৩ জন ব্যক্তির এই রোগে মৃত্যু হয়েছে। পুনেতেও বহু মানুষ আক্রান্ত, মহারাষ্ট্রে সোলাপুর জেলাতে বহু মানুষ আক্রান্ত। তাহলে শুনে যে ভয় করছে, আমাদের সাধারণ মানুষের কি করা উচিত? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জিবি সিনড্রোম আগেও ছিল, আগেও অনেক পেশেন্ট পাওয়া গেছে এবং তাদের ট্রিটমেন্ট হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এই সিনড্রোমের 7 to 10% ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মর্টালিটি আছে, যাদের ক্ষেত্রে খুব বেশি সিরিয়াস হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে জিবি সিনড্রোম যে জিনিসটা, সেই সিনড্রোমটা আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কখন ঠিক জিবি সিনড্রোমটা আমাদের হতে পারে বা কোন কোন ক্ষেত্রে আমাদেরকে মনে হতে পারে যে এই সময় আমাদের ডাক্তারের কাছে যাওয়া দরকার। সেই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। জিবি সিনড্রোমের টাইমিং ইজ এ গোল্ডেন ফ্যাক্টর। কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে? যেহেতু এটা একটা অটোইমিউনো ডিজিজ, শরীরের নিজের অ্যান্টিবডি নিজেরই শরীরের সেলগুলোকে গিয়ে অ্যাটাক করছে, সেহেতু ছোট থেকে শুরু করে বয়স পর্যন্ত সবাই এই রোগে আক্রান্ত হতে পারে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে সিমটমস কী কী হতে পারে। সিমটমসগুলো কেমন হয় না, হঠাৎ করে দেখা যাবে যে কোনো একজনের কারোর একটা এলআরটিআই হয়েছে, মানে কোনো একটা চেস্টে ইনফেকশন হয়েছে বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে বা ডায়রিয়া হয়েছে। তার থেকে ঠিক 2-3 সপ্তাহের মধ্যে দেখা যাবে যে হঠাৎ করে আমার হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, মাংসপেশিগুলো কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জল গিলতে, খাবার গিলতে অসুবিধা হচ্ছে, বা অনেকের ক্ষেত্রে যখন খুব বেশি ফ্যাটালিটিস মানে খুব বেশি যখন ভয়ানক হয়ে যায় ব্যাপারটা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। তো এই সমস্ত এইগুলো হচ্ছে জিবি সিনড্রোমের সাইন্স। তো এই সিমটমসগুলো যখন মানুষ বুঝতে পারবে, এই সিমটমসগুলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করতে হবে, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আসতে হবে বা পার্শ্ববর্তী যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে যেতে হবে। তারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন নিজেরা ওভার দ্য কাউন্টার ওষুধ না খেয়ে। আপনি বললেন সব বয়সের ব্যক্তিরা এটাতে আক্রান্ত হচ্ছেন, তাহলে শিশুদের ক্ষেত্রে, যেমন আমরা দেখেছি কোভিডের সময় শিশুরা অত্যন্ত বেশি আক্রান্ত হয়েছিল, তাহলে শিশুদের ক্ষেত্রে কি আমাদের কোনো বাড়তি সতর্কতা নিতে হবে? শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা না, দেখুন আমাদের এখনও কোভিডের যে প্যান্ডেমিক হয়েছে সেটার এখনও আমাদের স্মৃতি মাথায় আছে এবং সেই সময় আমরা কিছু হেলথ হাইজিন মেনটেন করেছিলাম। জিবি সিনড্রোমের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেলথ হাইজিন মেনটেন করার মতোই। জিবি সিনড্রোম যে সমস্ত ব্যাকটেরিয়াগুলোর জন্য হয়, বেসিক্যালি যেটা পুনেতে আউটব্রেক হয়েছে এবং যেটা সন্দেহ করা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, যেটা হচ্ছে একটা ডায়রিয়ার কারণ, একটা খুব খারাপ ব্যাকটেরিয়া, যেটা ডায়রিয়া হয়েছে, ডায়রিয়ার পর থেকে এরকম একটা মাংসপেশির দুর্বলতা শুরু হয়েছে। বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে, আমাদের হেলথ হাইজিনটা ঠিক করতে হবে। কেমন হেলথ হাইজিন? আবার সেই সেম একই কোভিডের মতোই, হ্যান্ড স্যানিটাইজ করা, যে জলটা খাবো সেই জলটা ফুটিয়ে তারপরে ঠান্ডা করে খাওয়া, যে সমস্ত ভেজিটেবলস আমরা খাচ্ছি সেগুলোকে ভালো করে ধুয়ে খাওয়া, যে শাকসবজি যে ফলমূল আমরা খাচ্ছি সেগুলোকে ভালো করে ধুয়ে খাওয়া। মোটামুটি এইগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের এই সমস্ত অবাঞ্ছিত ব্যাকটেরিয়াগুলো থেকে আমরা কিছুটা হলেও আমাদের শরীরকে দূরে রাখতে পারবো এবং সেক্ষেত্রে জিবি সিনড্রোমের
আমরা যদি হয়ে যায় সেক্ষেত্রে তো ট্রিটমেন্ট আলাদা, বাট আমরা অ্যাটলিস্ট প্রতিরোধ করতে পারবো, আমাদের নিজের শরীরকে ওগুলোর এগেনস্টে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবো। আচ্ছা, সংবাদ মাধ্যমে অনেক জায়গায় বলা হচ্ছে যে দুধ জাতীয় প্রোডাক্ট, পনির, চিজ, না ফোটানো দুধ ইত্যাদি এগুলো অ্যাভয়েড করতে ফর সাম ডেজ, এমনটা কেন বলা হচ্ছে? এমনটা বলা হচ্ছে কারণ যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো হচ্ছে বা যে সমস্ত ভাইরাসগুলো আছে সেগুলো যদি আনকুকড ফুড হয় বা নট ওয়েল প্রিপেয়ার্ড যদি ফুড হয়, সেই সমস্ত জিনিসগুলো থেকে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এমন নয় যে শুধু দুধ থেকেই হবে, জল থেকে হবে না, বা এমন নয় যে শুধু একটা পার্টিকুলার খাবার থেকে হবে, অন্য খাবারটা থেকে হবে না, এমনটা নয়। সব কিছু থেকেই হতে পারে, কিন্তু যেটাই আমরা খাবো সেটাই আমাদেরকে ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড ওয়েল কুকড করে খেতে হবে, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, আমাদের শেষ প্রশ্ন, এই রোগ কি মারণ রোগ, নাকি হলে নিরাময় করার, বেশিরভাগ মানুষের নিরাময় করা সম্ভব? অবশ্যই সম্ভব, ডিপেন্ড করছে হাতে টাইম কতটা। আমি এটাই বারবার বলছি যে যদি কোনো রকম কোনো সিমটমস দেখা যায় তাহলে সেক্ষেত্রে লোকাল ডাক্তারের কাছে আসতে, এবং তারা যদি রেফার করে কোথাও, সেই রেফারালটা যেন খুব ভালোভাবে ফলো করা হয়। জিবি সিনড্রোমের ক্ষেত্রে যেটা মেন মোড অফ ট্রিটমেন্ট দুটো, একটা হচ্ছে আইভি ইমিউনোগ্লোবিউলিন আর একটা হচ্ছে প্লাজমাফেরেসিস। আইভি ইমিউনোগ্লোবিউলিন যে একটা আইভি ইঞ্জেকশন দেওয়া হয়, খুব দামি ইঞ্জেকশন, এবং সেটা হয়তো বড় বড় সেট আপ ছাড়া সম্ভব নয়, যেমন আমাদের গভর্নমেন্ট সেট আপে বড় বড় হসপিটালে সেগুলো অ্যাভেলেবেল আছে। আর একটা হয় প্লাজমাফেরেসিস। প্লাজমাফেরেসিস বেসিক্যালি কিছুই না, আমাদের রক্তটা শরীর থেকে বার করে রক্তকণিকাগুলোকে আবার শরীরে ঢুকিয়ে দেওয়া হয় এবং প্লাজমাটাকে সাইড করে দেওয়া হয়। এই প্লাজমার মধ্যেই ওই বেয়াক্কালে অ্যান্টিবডিগুলো থাকে। এই দুটো ট্রিটমেন্টই মোড অফ ট্রিটমেন্ট এখন আপাতত আছে, এবং দুটোই হচ্ছে খুবই কার্যকর যদি সেটা সময়ে শুরু করা যায়। তো বেসিক্যালি কিছুই না, যদি এরকম ধরনের সিমটম শুরু হয় তাহলে তারা যদি তৎক্ষণাৎ যদি খুব তাড়াতাড়ি কোনো ডাক্তারের কনসালটেশন নেন এবং কোনো ডাক্তারকে গিয়ে দেখান, এবং তারা যদি রেফার করেন এবং তারা যদি ঠিক জায়গায় আসেন, উই ক্যান উইন দিস ওয়ার অলসো। অ্যান্ড এটাই বলার যে কোভিড-19 যে স্মৃতি আমাদের আছে, সেই স্মৃতি নিয়ে জিবিএসের মতো এখনই এত হৈ হৈ করার মতো কোনো সিচুয়েশন হয়নি। যেগুলো বললাম হেলথ হাইজিন যেগুলো ফলো করা উচিত, সেগুলো যদি মানুষ ফলো করে তাহলে অনেক ক্ষেত্রেই আমরা নিরাপদ, এবং কিছু কিছু ক্ষেত্রে সিমটমস অবশ্যই হয়েছে, কিছু দেখা গেছে, এবং সেইগুলোর যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু হয় আমরা সেগুলোও প্রতিরোধ করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর চৌধুরী আমাদের সময় দেওয়ার জন্য। শুনলেন চিকিৎসক কি জানাচ্ছেন। ভয় পাবেন না, সতর্ক থাকুন, আতঙ্কে থাকবেন না, এবং কোনো রকম উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ দিন এবং দেখতে থাকুন নিউজ নাও।